নমস্কার, আমি তরুণ ঘোষ। দীর্ঘ 16 মাস কেটে গেছে। 2025-এর ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে 2026-এর আপনার জুন মাস। এই 16 মাসে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি সাক্ষাৎ হয়নি, টেলিফোনে কথাও হয়নি, দু একবার ছাড়া টেলিফোনে বাক্যালাপও হয়নি। 2016 সালের যে ছবি, 2021 বলা যায় 2021 সালের যে ছবি, সেই ছবিটা আপনারা দেখুন। আর বর্তমানে ট্রাম্পের সঙ্গে মোদির দেখা হওয়ার পর সেই ছবিটা দেখুন। কূটনীতিতে আমি বলি না যে শরীরী ভাষা প্রত্যেকটা মাপা হয়, এই শরীরী ভাষাতে বোঝা যায় যে কার সঙ্গে কার সম্পর্ক কতটা ভালো, কতটা উন্নত। অথচ আপনি দেখুন, যখন G7 বৈঠকে যখন যোগ দিতে ফ্রান্সে পৌঁছালেন মোদি, সে সময় যে আগ্রহ নিয়ে এগিয়ে গেলেন ম্যাক্রন, তাতে পরিষ্কার বোঝা গেল ম্যাক্রনের সঙ্গে এখন মোদির একটা ভালো রকম সমঝোতা তৈরি হয়েছে। আগামী দিনে অনেকগুলো ক্ষেত্রে এখন কি কি হয়েছে আমি তো এখনো জানতে পারিনি, মানে কি কি চুক্তি ফুক্তির কথাবার্তা হয়েছে এখন আমি জানতে পারিনি, এগুলো জানতে দেরি হবে। তো এবার বাকি রাষ্ট্রনেতাদের ছবিগুলো দেখুন। এতদিন যেখানে মধ্যমণি হয়ে থাকতেন মার্কিন প্রেসিডেন্টরা, এখন ট্রাম্প চলে গেছেন একদম কোণের সারিতে, শুকনো মুখে দাঁড়িয়ে আছেন, আর মধ্যমণি হয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। এখন এই অবস্থা হলো কেন? শুরুতেই মোদী যে ধাক্কাটা দিয়েছেন না, সেই ধাক্কাটা কিন্তু ট্রাম্পকে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে। যেমন শুরুতেই উনি বলেছেন অপারেশন সিঁদুর ও তৎপরবর্তী ওয়াশিংটন পাকিস্তানের প্রেম শুল্কের বিপুল চাপ, বারবার ভারত সম্পর্কে ট্রাম্পের অপমানজনক মন্তব্য, পশ্চিম এশিয়া অশান্তি, ভারতীয় নাবিকদের মৃত্যু, এই দীর্ঘ পেরিয়ে মোদির চিরায়ত আগমার্কা উষ্ণ আলিঙ্গন দেখা গেল না, বরং ট্রাম্পের সামনেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ব্যাহত হওয়ার কথা বেশ কয়েকবার তুলে ধরেন। উনি বলেন বেশ কয়েকজন সাধারণ ভারতীয়ের প্রাণ গিয়েছে। যে নাবিকেরা নৌ বাণিজ্যে পৃথিবীকে জোড়েন তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। সমুদ্র পথগুলি যাতে নিরাপদ থাকে এবং নাবিকদের যাতে নিরাপদে কাজ করতে পারেন তা আমাদের নিশ্চিত করতে হবে। সম্মেলন কক্ষে আসন গ্রহণ করার সময় মুখোমুখি হন ট্রাম্প এবং মোদি। হাসি মুখে সম্ভাষণের পর করবর্ধন করেন। সামান্য কথোপকথন হয়। মোদির ডান বাহুতে বেশ কয়েকবার চাপড় দিয়ে দেখা যায় ট্রাম্পকে, কিন্তু তারপরে আর স্পর্শের কূটনীতি বহর দেখা যায়নি। আগামীকাল পার্শ্ব বৈঠক হওয়ার কথা দুই নেতার। দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনায় প্রায় চূড়ান্ত পর্যায়ে এই সংযোগ তাৎপর্যপূর্ণ। যদিও মোদি আজ বলেছেন বাণিজ্য প্রযুক্তিতে সংকীর্ণ স্বার্থ ব্যবহার করাটা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বাসের অভাব তৈরি করেছে। মানে ট্যারিফ, উনি বলতে চাইছেন যে ট্যারিফ বিশ্বাসের অভাব তৈরি করেছে। এই বার্তার নিশানা আমেরিকার দিকে কিনা সে চর্চাও চলছে, অবশ্যই আমেরিকার দিকে। সূত্রের খবর, পশ্চিম এশিয়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে গুরুত্ব হবে ওমান উপকূলে আমেরিকার সাম্প্রতিক অভিযানের বিষয়টি। এখন বিষয় হচ্ছে, আপনি এবার ভারতের অবস্থান দেখুন। ভারতকে যদি আপনি সিধে হয়ে যদি আপনি দক্ষিণ দিকে দাঁড়ান, পশ্চিম দিকে দাঁড়ান, তাহলে আপনার ডান বাহুতে পড়বে বঙ্গোপসাগর, আর ডান বাহুতে আপনার পড়বে আরব সাগর, যেটা মুম্বাই মহারাষ্ট্রকে দখল করে রেখে দিয়েছে। এই যে টোটাল দুটো সাগরের টোটাল অঞ্চল হচ্ছে 56 লাখ মাইল স্কোয়ার কিলোমিটার, 56 লাখ স্কোয়ার কিলোমিটার। এইটাতে আধিপত্য গড়ে রেখে দিয়েছে ভারত, কারণ এটা ভারতীয় উপকূলের মধ্যে, ভারতের সমুদ্র।
তো আগামী দিনে এই যে আজকে যে বইটা হয়েছে, আজকে যে G7 যে এটা হয়েছে, আপনার ভাষণটা হয়েছে, সেটা ইন জেনারেল ভাষণ। এই ইন জেনারেল ভাষণে কূটনীতিতে আচ্ছা করে নাম না করে ঠেসে দিয়েছেন কিন্তু ট্রাম্পকে। ট্রাম্প এমনি শুকনো শুকনো মুখে দাঁড়িয়ে নেই। সবাই যেখানে হাসছেন দাঁড়িয়ে, ট্রাম্পকে দেখুন, ট্রাম্প শুকনো মুখে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন। কারণ তার উপরে চাপটা বাড়ছে, তার তো মুখ পুড়েছে, তার ইউক্রেনে মুখ পুড়েছে, তিনি ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি। তিনি কি বলে, ইরানে মুখ পোড়ালেন। $300 বিলিয়ন ইরানকে দিতে হবে শান্তি চুক্তি করতে গেলে। ইসরায়েল মানছে না, ইরান ইসরায়েলকে মেরেই যাবে। ফলে এই শান্তি চুক্তিটা করে কোনো রকমের ট্রাম্প এখান থেকে বেরিয়ে যেতে পারলেন, বাঁচেন, এরকম একটা ব্যাপার। সেখানে তার একটা ফজিয়াত হলো, মানে অপমান হলো। এবার ওআইসি কান্ট্রিগুলো যেগুলো ছিল, সেগুলো সমস্ত বেস তো নষ্ট করে দিয়েছে ইরান। এবার তারা বলছে, আবার আমরা যে টাকা দিয়েছি পেট্রো ডলার ইউজ করে, সেই টাকা আমাদের ফেরত দাও। আমাদের যে স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে গেছে তার জন্য আমাদের টাকা দাও। মানে টোটাল আমেরিকাকে এখন দিতে হবে কত, অন্তত 700 বিলিয়ন টাকা বোধহয়, আমি যে হিসেব দেখলাম, দিতে হবে। তার মধ্যে 300 বিলিয়ন দিতে হবে কেবল ইরানকে, শান্তি চুক্তির আগে 50% আর শান্তি চুক্তির পর 50%। তাহলে আপনি পেলেন কি? ভারতবর্ষের সঙ্গে দূরত্ব বাড়ালেন, ট্যারিফ বসিয়ে ভারতবর্ষের সঙ্গে কোনো ভারতবর্ষকে দবাতে পারলেন না। বাংলাদেশে ঢুকে আপনার মুখ পুড়ল, সব দিক দিয়ে আপনার মুখ পুড়েছে। এইবারে যে মুখ পোড়াটা বাকি রয়েছে, বাকিটা দেহ পোড়া, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে ঢুকলে। একটা চুক্তি করেছেন, যদিও এইখানে বাংলাদেশ এবং ইরানের কথা এখানে তোলাই হয়নি, কিন্তু আমরা জানি যে একটা চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার, যে এখানে বঙ্গোপসাগরে তারা চট্টগ্রামে ঘাঁটি করবে। আমি বলেছিলাম চট্টগ্রামে ঢুকতে করতে বঙ্গোপসাগরে পা দিতে হবে। উনি ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরে পা দিন। এইটা যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, সেটাকে আরো মজবুত করার জন্য ভারতবর্ষ চীনকে একটা বার্তা দিয়ে দিয়েছে যে RICর মধ্যে যদি থাকতে হয়, এবং সত্যিই যদি আপনি চান যে RIC হোক এবং ব্রিক্স হোক, তাহলে পরে আপনাকে লালমনিরহাট এবং বাংলাদেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত ঘাঁটি গাড়ছে সেগুলোকে তুলে নিন। নইলে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক, যে চুক্তি হয়েছিল, সম্পর্কের ভিত্তিতে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি আবার নতুন করে আমাদের খতিয়ে দেখতে হবে। অর্থাৎ যে ইম্পোর্ট এক্সপোর্টের যে চুক্তিটা হয়েছিল, চীনকে খারিজ করে দেবে বলে পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছে। এবার চীনকে কি করতে হবে? বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে ওই লালমনিরহাট থেকে সরতে হবে, নাহলে ভারত তো পরিষ্কার বলে দিয়েছে। এদিকে ভারত তো ক্ষেপে রয়েছে ট্রাম্পের ওপরেতে, নরেন্দ্র মোদী ক্ষেপে রয়েছেন, কারণ ওইখানে আমাদের হরমুজ প্রণালীতে একটা ভারতীয় জাহাজ ডুবিয়ে দিয়েছেন মিসাইল মেরে, সেখানে ভারতীয়দের মৃত্যু হয়েছে। সেটা তো উনি দেবেন না। যেটা উনি ওপেন স্টেজে বলছেন, সেটা একক বৈঠকে কি উনি বলবেন না? নিশ্চয়ই বলবেন। ফলে এই যে সমুদ্র এলাকা, এই সমুদ্র এলাকায় শুধু 8,000 8,500 কিলোমিটার, আর সামুদ্রিক পথে তো আপনার আরেকটু বেশি হবে, এদিক ওদিক ঘুরে আসতে হয়। কত হাজার নটিক্যাল মাইল আমি জানি না। সেখান থেকে এসে এখানে দাদাগিরি করার আগে ট্রাম্পকে 10 বার চিন্তা করতে হবে যে এখানে 3টে মহাদেশ রয়েছে, তাদের সামুদ্রিক শক্তি কিন্তু অপার। আর মেসেজিংটা দেখুন আপনি, মেসেজিংটা ওই যখনই ট্রাম্প বললেন যে G7 বৈঠকে যাব আমি, তার ঠিক আগে কিন্তু 12টা ওভারের সাবমেরিনে লাগিয়ে দেওয়া হলো।
ওভারহেডগুলো লাগিয়ে দেওয়ার পরেতে এইবারে কি হলো, গতকালকে যখন উনি কানাডার উদ্দেশ্যে রওনা হচ্ছে, ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তখন আমাদের অগ্নি 6 তাকে অ্যাক্টিভ করা হলো। অগ্নি 6, অগ্নি 5 হচ্ছে চায়নার জন্য যথেষ্ট। অগ্নি 6 হচ্ছে একটা মেসেজিং, যে 10,000 পাল্লার মধ্যে 8,000 পাল্লার মধ্যে তুমি রয়েছো, সুতরাং 10,000 পাল্লার মধ্যে যেখানে তুমি বদমাইশি করো না কেন, তোমাকে আমি ঠিক ব্রহ্মস দিয়ে আর এ দিয়ে মেরে দেব, অগ্নি দিয়ে মেরে দেব। সুতরাং আমেরিকার প্রতি ভারতের একটা স্পষ্ট বার্তা। এখন আমেরিকা কি চায়? আমেরিকা চায় যে ভারত ক্রমশ উন্নতি করে যে জায়গায় আসছে, আমেরিকার কাছাকাছি যেন পৌঁছাতে না পারে। আর ভারত সেটা করবেই, আমেরিকা ছাড়বে না। গন্ডগোলটা তো এইখানে, আর তো কোথাও নয়। তাহলে কোথায় সুদূর আমেরিকা, কোথায় ভারতবর্ষ, কি আছে? গন্ডগোলটা এখানে। আমাকে উঠতে দেবে না, আমি উঠবো, আর তোমায় উঠতে দেবো না, তুমি কি করে ওঠো আমি দেখবো। এই যে দুজনের ভারসাম্যের যে তফাৎটা হয়ে যাচ্ছে, সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। এখন দেখা যাক, G7 বৈঠকটা, পার্সোনালাইজ বৈঠকটা হোক, সন্ধ্যেবেলা হয়তো হবে। যখন হবে তখন আমি আপনাদের হয়তো 7:30টার সময় ভিডিও দিতে পারবো না। বৈঠকটা যখন হয়ে যাবে তারপরে আমি আপনাদের ভিডিওটা আপলোড করব। আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। নমস্কার।